সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি স্বপনচন্দ্র রায় প্রামাণিক, সহকারী শিক্ষক, নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ, পঞ্চগড়। আজকে আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের রাসায়নিক বন্ধন অধ্যায়ের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ইম্পর্ট্যান্ট অধ্যায়ের আমরা ইম্পর্ট্যান্ট টপিকসগুলো প্রথমে আইডেন্টিফাই করেছি। প্রথম টপিকসে আমরা লক্ষ্য করি যে প্রথমে আমরা এই অধ্যায়ে আলোচনা করব এই অধ্যায়ের যোজ্যতা ইলেকট্রন, যোজনী বা যোজ্যতা, যৌগের সংকেত, রাসায়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন নিয়ে। তোমরা জানো যে পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। 118টি মৌল রয়েছে। তো এই 118টা মৌল রয়েছে, কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আমাদের এই 118টা মৌল নিয়ে কিন্তু হাজার হাজার যৌগ রয়েছে। হাজার হাজার যৌগ, এই 118টা মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই হাজার হাজার যৌগের তৈরি করে। তাহলে এখানে আমরা বলেছি যে হাজার হাজার যৌগ তৈরি হচ্ছে কিভাবে? নিশ্চয়ই একটা মৌলের সঙ্গে আরেকটা মৌলের যুক্ত হচ্ছে। কিভাবে যুক্ত হচ্ছে? সেই যুক্তটা হচ্ছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে। যেমন আমরা খেয়াল করি সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু। এখানে এই সোডিয়াম কিন্তু 118টা মৌলের মধ্যে একটা, আর ক্লোরিনও এই 118টা মৌলের মধ্যে একটা মৌল। তাহলে দেখো এই দুইটা মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু উৎপন্ন করছে কি? সোডিয়াম ক্লোরাইড। এখানে আমরা পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে খাবার লবণ, যেটা আমরা খাই। মানে হচ্ছে ভাত খাওয়ার সময় তরকারিতে ইউজ করি যে লবণটা, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড কীভাবে যুক্ত হলো? এই সোডিয়াম ক্লোরাইড পরস্পরের সঙ্গে কীভাবে যুক্ত হলো? রাসায়নিক বন্ধনের মাধ্যমে। কীভাবে যুক্ত হলো? রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তো রাসায়নিক বন্ধন অনেক প্রকার রয়েছে, অনেক ধরনের রয়েছে। তার মধ্যে আমাদের নবম ও দশম শ্রেণীতে রয়েছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। আমরা সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। আচ্ছা, আমরা খেয়াল করি, আমরা এর পূর্ববর্তী অধ্যায়ে জেনেছি যে মৌলের ইলেকট্রন বিন্যাস। আমরা যদি মৌলের ইলেকট্রন বিন্যাস খেয়াল করি, ধরে নাও আমরা একটা মৌল নিলাম অক্সিজেন, 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এর ইলেকট্রন বিন্যাসটি কীরকম? 1s2 2s2 2p6 2p4। তাহলে আমরা একটু চিত্র দিকে খেয়াল করি। আমরা এটাকে যদি অন্যভাবে একটু করি, এটা যদি আমার অক্সিজেনের নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম অক্সিজেন নিউক্লিয়াস, এটা হচ্ছে ফার্স্ট সেল, আর এটা হচ্ছে সেকেন্ড সেল। এটা হচ্ছে নিউক্লিয়াস অক্সিজেনের। ফার্স্ট সেলে কয়টা ইলেকট্রন আছে? এখানে 2টা। সেকেন্ড সেলে দেখো, সেকেন্ড সেলে আমার এখানে আছে 6টা ইলেকট্রন। কয়টা? 6টা। 2টা, 4টা, 6টা। তাহলে আমরা কি লক্ষ্য করলাম যে এই অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে? সর্বশেষ শক্তি স্তরে, তার মানে দ্বিতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন রয়েছে 6টা ইলেকট্রন। ঠিক তেমনি করে আমরা আরেকটা নেই, নাইট্রোজেন নেই, 7। এর ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? 1s2 2s2 2p3। দ্যাটস মিনস এটার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 5টা। আমরা যদি একটু চিত্র দিকে লক্ষ্য করি, তাহলে একটু অন্যভাবে চিত্রাঙ্কন করি। এটা হচ্ছে নাইট্রোজেনের নিউক্লিয়াস, এটা হচ্ছে নাইট্রোজেনের ফার্স্ট সেল,
ফার্স্ট সেলে আছে 2টা, আর সেকেন্ড সেলে আছে আমার 5টা। কয়টা আছে? 5টা। এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে দেখো যে এই 2টা মিলে আমার এখানে রয়েছে 5টা, এখানে আমার এই 2টা মিলে সর্বশেষ শক্তি স্তর আছে গোটা 6টা। তাহলে এভাবে আমাদের বিভিন্ন মৌলের সর্বশেষ শক্তি স্তরে বিভিন্ন রকম ইলেকট্রন থাকবে। এই যে বিভিন্ন রকম ইলেকট্রন থাকবে আমাদের সর্বশেষ শক্তি স্তরে, এই ইলেকট্রন যতটা ইলেকট্রন থাকবে এই ইলেকট্রনটাই হচ্ছে আমার যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা যোজ্যতা ইলেকট্রন বলতে কি বুঝবো? আমরা যোজ্যতা ইলেকট্রন বলতে বুঝবো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখব যে একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটা ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনকে আমরা বলবো হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সেই ইলেকট্রনকে বলবো আমরা যোজ্যতার ইলেকট্রন। এবার আসি যোজনীতে। আমরা একটু খেয়াল করি, আমরা প্রত্যেকেই জানি যে একটা মৌল কেন বন্ধন গঠন করে বা কেন বিক্রিয়া করে। আমরা জানি প্রত্যেকটা মৌল স্থিতিশীলতা অর্জন করতে চায়। তো একটা মৌল স্থিতিশীলতা কখন অর্জন করবে? যখন তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ হবে অথবা দ্বিতীয়তা পূর্ণ হবে। তো অষ্টক পূর্ণ করার জন্য আমার এই মৌলগুলো কি করে? অষ্টক পূর্ণ করবার জন্য বা স্থিতিশীলতা অর্জন করার জন্য আমাদের মৌলের মধ্যে যেগুলো ধাতু এবং যেগুলো অধাতু এবং কিছু আছে অপধাতু, তো এই মৌলগুলো কি করে? যেগুলো ধাতুরা কি করে? ইলেকট্রন ত্যাগ করে। আর অধাতু সেগুলো ইলেকট্রন গ্রহণ করে। আবার কিছু মৌল আছে যারা ইলেকট্রন ত্যাগ করা বা গ্রহণ করতে পারে না, তারা কি করে? তারা ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করে। আমরা তাহলে দেখলাম কি, আমরা যদি এই মৌলের পর্যায় সারণীটার দিকে একবার লক্ষ্য করি, তাহলে পর্যায় সারণীর হাতের একেবারে বাম সাইডে যে মৌলগুলো রয়েছে সেগুলো ধাতু, সেগুলোকে বলে ধাতু। আর ডান সাইডের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে অধাতু। আর মাঝের যেগুলো আছে এগুলোকে আমরা অপধাতু বলতে পারি। তো ধাতু কাকে বলে? এখন আমরা আসি ধাতুর সংজ্ঞা একটু বেসিক ব্যাপারে জানার চেষ্টা করি যে ধাতুটা কী জিনিস। ধাতু হচ্ছে যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে তাকে আমরা ধাতু বলি। যেমন আমরা যদি গ্রুপ 1 পর্যায় সারণী গ্রুপ 1-এর কথা চিন্তা করি, গ্রুপ 1-এ সোডিয়াম একটা ধাতু রয়েছে। তো এই সোডিয়ামটা কি করে? সোডিয়ামটা একটা ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন বিন্যাসটা যদি খেয়াল করি, আমরা একটু দেখি যে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 1s2 2s2 2p6 3s1। একটু খেয়াল করো যে এখানে আমরা কি দেখতেছি, এর সর্বশেষ শক্তি স্তর কোনটা? 3s। সর্বশেষ কোনটা? 3s। আবার 3s, তো 3s আমার ইলেকট্রন কয়টা আছে? আমার ইলেকট্রন আছে একটা। আমরা যদি একটু এই পদ্ধতিতে দেখি, এটা যদি সোডিয়ামের একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 2টা। এখানে যে 2টা 2s-এ 2টা আছে। দ্বিতীয় শক্তির স্তরে আছে কয়টা? 8টা। দ্বিতীয় শক্তির আছে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। এবং তৃতীয় শক্তির ইলেকট্রন আছে আমার একটা। তেমনি করে আমরা যদি একটা অধাতুর কথা কল্পনা করি, অধাতু আমরা নিলাম হচ্ছে ক্লোরিন নিলাম। তাহলে এখানে আসলো কি? আমরা ইলেকট্রন বিন্যাসটা করে দেখি, 1s2 2s2 2p6 3s2 3p6 1s2 2s2 2p6 3s2 3p6, তার মানে 18টা হলো। তারপর হচ্ছে তাহলে 2s2 2p6 3s2 কয়টা হলো? 10 4 4 10টা, 10 2 18টা।
18টা না 17টা হবে, ভুল বললাম, এখানে 17টা আছে, তার মানে এখানে 5টা হবে। আমরা খেয়াল করি যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে আমার 7টা। একটু আমরা যদি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবো এখানে আমরা কথা অঙ্ক করব, এখানে অঙ্ক করি, একটু খেয়াল করি। এটা হচ্ছে ক্লোরিন, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? দ্বিতীয় শক্তি স্তরে আছে 10টা, 8টা, সরি, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, সরি ভুল বললাম, দ্বিতীয় শক্তি। এবং তৃতীয় শক্তি স্তরে আছে আমাদের 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, এখানে একটু দিলাম 7টা। আচ্ছা, আমরা যদি এই 2টা মৌলের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো লক্ষ্য করি, সোডিয়ামের ক্ষেত্রে কি দেখতে পাই? আমাদের প্রথম শক্তি স্তর রয়েছে 2টা, দ্বিতীয় শক্তি স্তর রয়েছে 8টা, এবং সর্বশেষ যে শক্তি স্তর এখানে রয়েছে 1টা ইলেকট্রন। ঠিক উল্টা দিকে আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস বিবেচনা করি তাহলে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এখানে ক্লোরিনের প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্যাটস 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে আছে 7টা ইলেকট্রন। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা মৌল কখন স্থিতিশীলতা অর্জন করে? যখন তার সর্বশেষ শক্তি স্তর অষ্টক পূর্ণ হয়। অষ্টক পূর্ণ মানে সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন পূর্ণ থাকে। তাহলে আমরা যদি খেয়াল করি এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টা। কয়টা ইলেকট্রন আছে? 1টা। এখন এই 1টা ইলেকট্রন এখানে যদি আমরা এই সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ করতে চাই তাহলে তার ইলেকট্রন কয়টা প্রয়োজন? 7টা ইলেকট্রনের প্রয়োজন। কিন্তু একটা মৌলের পক্ষে 7টা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব নয়। তাহলে সে কি করবে? সহজেই এই লাস্ট যে ইলেকট্রনটা আছে এটাকে ছেড়ে দিবে। কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিবে। একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ধনাত্মক আয়নে পরিণত হবে। তাহলে আমরা কি বুঝলাম? এখানে যেহেতু সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, সুতরাং অবশ্যই সোডিয়ামটা হচ্ছে ধাতু। অপরপক্ষে যদি কল্পনা করি ক্লোরিনের ক্ষেত্রে, তো ক্লোরিনের আমার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টা। কয়টা ইলেকট্রন আছে? আমার সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে তৃতীয় শক্তি স্তরে। তো ক্লোরিনের আমার অষ্টক পূরণ করবার জন্য আমার কি প্রয়োজন? একটা ইলেকট্রন প্রয়োজন। তো সে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাহলে যেহেতু গ্রহণ করে সে কি করবে? ঋণাত্মক আয়নে পরিণত হবে। কিসে পরিণত হবে? ঋণাত্মক আয়নে। তো এই ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার জন্যই এটার নাম হচ্ছে অধাতু। আচ্ছা, এখানে বুঝবার কারণটা কি? আবার উল্টা ক্ষেত্রে আমরা যদি অন্য একটা মৌলের ক্ষেত্রে বিবেচনা করি, যেমন আমরা চিন্তা করি সিলিকনের ক্ষেত্রে সিলিকন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p কত হলো? 10 12 দিয়ে 14। এখানে লক্ষ্য করো সিলিকনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে কয়টা? 4টা। এখন আমরা যদি একটু চিত্র দিকে খেয়াল করি, এটা হচ্ছে প্রথম শক্তি স্তরে সিলিকনের আছে 2টা, আর দ্বিতীয় শক্তি স্তরে থাকবে হচ্ছে 8টা, তাহলে হলো 10টা, এবং তৃতীয় শক্তি স্তরে তার ইলেকট্রন হচ্ছে 2টা 4টা। তাহলে সর্বশক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কত হলো? 4টা। এখন আমরা সোডিয়ামের ক্ষেত্রে যেমন দেখলাম একটা আছে, সে একটা ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হতে পেরেছে, এবং ক্লোরিনের ক্ষেত্রে কি হলো? একটা ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আয়নে পরিণত হলো। কিন্তু এখন এই সিলিকন যদি কি করতে চায়? সিলিকন যদি আমার অষ্টক পূর্ণ করতে চায় বা স্থিতিশীলতা অর্জন করতে চায় তাহলে কি করতে হবে? সিলিকনকে 4টা ইলেকট্রন নিতে হবে। কয়টা ইলেকট্রন নিতে হবে? 4টা। কিন্তু আমাদের এমন কোনো মৌল নেই যে 4টা ইলেকট্রন গ্রহণ করতে পারে বা 4টা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। তাহলে তাকে কি করতে হবে? এই 4টা ইলেকট্রন শেয়ার করতে হবে। শেয়ার করে যৌগ গঠন করতে হবে।
তাহলে আমরা কি দেখলাম, ক্লোরিনের ক্ষেত্রে দেখলাম যে একটা ইলেকট্রন সে গ্রহণ করলো, সোডিয়ামের ক্ষেত্রে কি করলো, একটা ইলেকট্রন সে ত্যাগ করলো, এবং সিলিকনের ক্ষেত্রে কি করলো, চারটা ইলেকট্রন শেয়ার করলো, চারটা ইলেকট্রন শেয়ার করলো। এই যে চারটা, এখানে আমরা কি দেখতে পেলাম, কেউ গ্রহণ করলো, কেউ ছেড়ে দিল, আবার কেউ শেয়ার করলো। এই যে মৌলসমূহ একটা যৌগ গঠন করার জন্য বা স্থিতিশীলতা অর্জন করার জন্য তার সর্বশেষ শক্তি স্তর হতে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে, যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে এবং যত সংখ্যক ইলেকট্রন শেয়ার করবে, সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী। আমরা বুঝতে পেরেছি? আবার আমি বলছি, যোজনী কি জিনিস? কোনো মৌল তার সর্বশেষ শক্তি স্তর থেকে জয়টা ইলেকট্রন গ্রহণ করবে, জয়টা ইলেকট্রন দান করবে এবং জয়টা ইলেকট্রন শেয়ার করবে, এটাই হলো ওই মৌলের যোজনী। যেমন ক্লোরিনের কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে? একটা, তাহলে ক্লোরিনের যোজনী 1। ক্লোরিনের যোজনী কত? 1। আবার সোডিয়ামের ক্ষেত্রে যদি বিবেচনা করি, সেই ক্ষেত্রে কি হবে, কয়টা ইলেকট্রন দান করছে সে? একটা ইলেকট্রন, তাহলে তার যোজনী 1। আবার সিলিকনের ক্ষেত্রে কি হলো, সিলিকনের ক্ষেত্রে চারটা ইলেকট্রন সে শেয়ার করলো, চারটা ইলেকট্রন, তাহলে তার যোজনী 4। তাহলে তার যোজনী কত হলো? 4। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে যোজনী কি জিনিস? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমরা পরবর্তী টপিকসে যেতে পারি। পরবর্তী টপিকস হলো যৌগের যোজনী, যৌগের সংকেত, যৌগের সংকেত। আচ্ছা, যৌগের সংকেত আমরা দেখি যে আমরা জানি যে পরমাণুর ক্ষুদ্রতম কণা, মৌলের ক্ষুদ্রতম কণিকা হলো পরমাণু। এই পরমাণুগুলো কিছু পরমাণু, অনেকগুলো পরমাণু, মানে যৌগের ক্ষুদ্রতম রূপ হচ্ছে পরমাণু, এবং কয়েকটা পরমাণু একত্রিত হয়ে গঠন করে হচ্ছে অণু। পরমাণু। তো আমরা কি দেখলাম? আমরা পরমাণু দেখলাম যে পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণিকা। তো এই ক্ষুদ্রতম কণিকাগুলো একত্রিত হয়ে কি গঠন করে? অণু গঠন করে। ঠিক তেমনি করে আমরা যদি খেয়াল করি যে মৌলগুলো আছে, যে মৌল অসংখ্য 118টা মৌল প্রথমেই বলে দিয়েছি। তো এই অসংখ্য মৌলগুলো রয়েছে, যখন এক বা একাধিক মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন আমরা সেটাকে বলি যৌগ। কি বলি? যৌগ। যেমন আমরা খেয়াল করি, মনে করো আমার হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, সালফার একটা মৌল। এই তিনটা মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে H2SO4 যৌগ গঠন করলো। দ্যাটস মিন সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আমরা এই সালফিউরিক অ্যাসিড যখন আমি লিখতে গেলাম, একটু খেয়াল করো, এখানে আমি লিখেছি H2SO4। তার মানে কি, এখানে আমার কিছু প্রতীক আছে, তার সঙ্গে কিছু সংখ্যা আছে, আর এটাকে আমরা বলবো অণু। সালফিউরিক অ্যাসিডের একটা অণু, সালফিউরিক অ্যাসিডের একটা অণু বলবো এটাকে আমরা। তো তাহলে এই অণুটাকে আমরা কি করছি? আমরা একটা নির্দিষ্ট মৌল এবং সংখ্যা দিয়ে প্রকাশ করছি। এই মৌল এবং সংখ্যা দিয়ে প্রকাশ করার যে সিস্টেম বা প্রক্রিয়া, সেটা নামে হচ্ছে সংকেত। তাহলে আমরা এই সংকেতের সংজ্ঞায়িত করব কিভাবে? সংকেতকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? সংকেতের সংজ্ঞাটা হচ্ছে যে একটা যৌগের অণুতে কোন মৌল কি সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে, কোন মৌল এবং কতগুলো সংখ্যা রয়েছে, এটা আমরা যার মাধ্যমে প্রকাশ করি তাকেই বলবো হচ্ছে যৌগের সংকেত। আবার বলছি, একটা যৌগের অণুতে কোন মৌল কি পরিমাণে আছে, মানে কত সংখ্যায় আছে, তা আমরা যার সাহায্যে প্রকাশ করি সেটাই হচ্ছে যৌগের সংকেত। এক্ষেত্রে দেখো যে আমরা বলছি যে একটা অণুতে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের অণু। তো সালফিউরিক অ্যাসিডের অণুর মধ্যে
অণুর মধ্যে আমরা কী কী আছে এখানে হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। কিন্তু এখানে তার সঙ্গে কি আমার সংখ্যাটা দেওয়া আছে, এখানে 2টা আছে আমার হাইড্রোজেন, 1টা সালফার এবং 4টা অক্সিজেন মিলে একটা সালফিউরিক অ্যাসিড গঠন করেছে। তাহলে এই সালফিউরিক অ্যাসিড যে গঠন করছে এটাকে আমরা বলবো হচ্ছে যৌগের সংকেত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের আলোচনা করবার আরও 2টা টপিকস বাকি আছে, এটা হচ্ছে রাসায়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। আমরা আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের এই বিষয়গুলোকে পূর্ণাঙ্গভাবে আলোচনা করা হবে। তো এ পর্যন্ত যতগুলো আলোচনা করা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বাসায় মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তাহলে আমরা আশা করি দেখার চেষ্টা করো, তাহলেই তোমরা উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।